পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদের আঁচ এসে পৌঁছেছে লন্ডনেও। সেখানে পাকিস্তান হাই কমিশনের বাইরে শুক্রবার বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়দের একটা বৃহৎ অংশ। আর তাদের হুমকির ইঙ্গিত দিয়ে বিতর্কে পাকিস্তানের এক সেনাকর্তা। ভিডিওতে দেখা গিয়েছে প্রতিবাদীদের লক্ষ্য করে প্রকাশ্যে গলা কেটে দেওয়ার ভঙ্গি করছেন কর্নেল তৈমুর রাহাত। আর তাতেই তৈরি হয়েছে বিতর্ক। রাহাত লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সেনা এবং বায়ুসেনার উপদেষ্টা। গত মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন 26 জন। তার প্রতিবাদে শুক্রবার লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখান সেখানকার প্রবাসী ভারতীয়রা। দলে ছিলেন মূলত হিন্দুরাই। তাদের হাতে ছিল ভারতের পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড। সেই সব ব্যানার প্ল্যাকার্ডে জঙ্গি হামলাকে ধিক্কার জানান তারা। প্রতিবাদের মুখে ছিল পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান। হামলাকারী জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। আর সেই নিয়েই পাকিস্তানের হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রবাসী ভারতীয়রা। ঠিক সেই সময় এই তৈমুর রাহাত তিনি বেরিয়ে আসেন ব্যালকনিতে দেখা যায়, এবং সেখান থেকে ভারতীয়দের গলা কেটে নেবার একটা কু ইঙ্গিত করছেন, যেটা তার যে পদাধিকার সেই পদাধিকারের সঙ্গে সাধারণত সাজে না। এটা কোনো সাধারণ নাগরিক তিনি এই রকম অঙ্গভঙ্গি বা ইঙ্গিত করতে পারেন, কিন্তু একজন এডুকেটেড, একজন এই রকম পদাধিকার যিনি পাকিস্তান দূতাবাসে রয়েছেন, ইংল্যান্ডে অবস্থিত এই পাকিস্তান দূতাবাসে তার ব্যালকনিতে দাঁড়িয়ে একজন বায়ুসেনা প্রধানের সাধারণ মানুষ যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদেরকে লক্ষ্য করে এরকম কু ইঙ্গিত তাদের মানায় না। এই অসভ্যতার কোনো নিন্দা প্রকাশ এখনো পর্যন্ত পাকিস্তানের তরফ থেকে করা হয়নি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদের আঁচ, এই আঁচ এসে পৌঁছেছে লন্ডনে। যে ছবিটি দেখছেন ইনি তৈমুর রাহাত, তিনি এবং তার পাশে যে কয়েকজন রয়েছেন তারা সকলেই পাকিস্তানের নাগরিক এবং পাকিস্তান দূতাবাসের কর্মী যা লন্ডনে অবস্থিত। এই পহেলগাঁওয়ের আঁচ সেখানে গিয়ে যখন পৌঁছেছে, সেখানে ভারতীয়দের একটা অংশ যখন বিক্ষোভ দেখাচ্ছেন পাক দূতাবাসের সামনে, ঠিক সেই সময় পাক দূতাবাসের ভেতরে জোরে জোরে গান বাজছে। কোথাও পাক দূতাবাসের ভেতরে গান বাজিয়ে সেখানে উল্লাস, কখনো বা কেক কেটে সেলিব্রেশন করা হচ্ছে। আর এক পাক দূতাবাসে, যেটা আমাদের নয়াদিল্লিতে দেখিয়েছি আমরা সেই ছবি, সেইখানে একজন বায়ুসেনার কর্তা তিনি বেরিয়ে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে বিক্ষোভরত ভারতীয়দের উদ্দেশ্যে গলা কেটে দেব বলে তিনি একটা ইঙ্গিত করছেন, যে এই ইঙ্গিত ওই রকম একজন পদাধিকারের সঙ্গে কিন্তু যায় না। তার কারণ যারা সেখানে বিক্ষোভরত, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা সাধারণ নাগরিক, যারা প্রবাসী ভারতীয়, যারা লন্ডনে বসবাস করেন, তাদেরকে ইঙ্গিত করছেন একজন বায়ুসেনার কর্তা তৈমুর রাহাত যার নাম। তার সঙ্গে কখনোই এই জিনিসটা যায় না। তবে এখনো পর্যন্ত পাওয়া খবরে এই ঘটনার কোনো নিন্দা তারা করেনি। প্রবাসী ভারতীয়দের সঙ্গে সেখানে যারা এই সন্ত্রাসের বিরুদ্ধে তারাও কিন্তু সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন। ভারতের পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড এ হাতে জঙ্গি হামলাকে ধিক্কার জানাচ্ছিলেন সেখানের প্রতিবাদীরা। প্রতিবাদীদের মুখে ছিল পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্লোগান। হামলাকারী জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। আর সেই নিয়ে পাকিস্তানি হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রবাসী ভারতীয়রা। আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুমে আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিত চা, একজন সাধারণ মানুষ যখন সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন তাদেরকে লক্ষ্য করে একজন ওই রকম বায়ুসেনার পদাধিকারী যিনি পাকিস্তান দূতাবাসের একজন হেভিওয়েট অফিসার, তিনি বাইরে বেরিয়ে এসে গলা কেটে দেওয়ার হুমকি, এটা কি তার সঙ্গে যায়? এই অসভ্যতামগুলো যার নিন্দা এখনো পর্যন্ত পাকিস্তান করেনি। সুজিত দা, পাকিস্তান এটা নিন্দা করার কোনো কী বা করবে? তার কারণ ইনি তো তার একটা আর্মি অফিসার, সামান্য একজন আর্মি অফিসার হাই কমিশনে পোস্টেড। কিন্তু বিলওয়াল ভুট্টোই বা কি কম বলেছে? সে তো একজন মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী। সে বেনজির ভুট্টো সে বলছে সিন্ধুর জলে ভারতীয়দের কেটে লাশ বানিয়ে দেবো। এখন আবহাওয়া গরম করছে এবং এই বিষয়টা আন্তর্জাতিক স্তরে ভারত
এখন এই বিষয়টাকে নিয়ে যখন বিভিন্ন দূতাবাসগুলোতে সংগঠিত হচ্ছে, তার কারণ ব্রিটেন হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের বা আমেরিকা, তারা অনেকগুলো দেশ ইতিমধ্যে ভারতের প্রতি সংহতি জানিয়েছে। ব্যতিক্রম হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টিয়ার কিরমার এখনো পর্যন্ত অফিসিয়ালি যে দুঃখ প্রকাশ করেছে জঙ্গি সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা যে তিনি করেছেন, এখনো পর্যন্ত তা নয়। ফলে ব্রিটিশ হাই কমিশনে, কেননা ওই যে জায়গাটা ইংল্যান্ডে এখন ক্রমশ হচ্ছে এই ধরনের জঙ্গি সন্ত্রাসবাদী এই সমস্ত কার্যকলাপের ডেন হয়ে উঠেছে, এবং সেখানে হাই কমিশনে দাঁড়িয়ে যখন বিক্ষোভ করছে ভারতীয়রা, তারা বলছে যে যেভাবে দেশটাকে ভাগ করা হয়েছিল আর কি, সেই সময় তো ব্রিটিশ সাম্রাজ্যই ছিল, এবং চলে যাবার আগে এই যে ভাগটা এবং যে জায়গাগুলো লাইনগুলোকে করা হয়েছিল তার কোনোটাই তো পাকিস্তান মানেনি। পাকিস্তান প্রথম যেটা নেহেরু লিয়াকত চুক্তি মানেনি, সেখানে ব্যাপক হারে সংখ্যালঘু নিধন হয়েছে। নেহেরু লিয়াকত চুক্তিকে মানেনি। পরবর্তী ক্ষেত্রে তারা সিমলা চুক্তিকেও ইতিমধ্যে বাতিল করে দিয়েছে। তারা কোনো চুক্তিই মানবে না, কোনো কিছু করবে না, এবং হচ্ছে শুধু জঙ্গি বা সন্ত্রাসবাদকে তারা প্রেরণ করবে, এবং এটা তারা এক্সপেক্ট করে, এবং এটা করতে করতে দীর্ঘদিন ধরে যে অভ্যাসটা তারা তৈরি করেছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের কাছে কিছু নেই। আসলে পাকিস্তান, গতকাল একটা ঘটনা রয়েছে, সেখানে পাকিস্তানের যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনিও একই কথা বলেছে, এবং তাকে যখন স্কাই নিউজের সাংবাদিক প্রশ্ন করেছিল যে পাকিস্তানের তো এটা ঐতিহ্য, ইতিহাস আছে যে ভারতবর্ষের টেররিজমকে তারা মদত দেয় এবং ফান্ডিং করে, তখন পাকিস্তানের যিনি পররাষ্ট্র তিনি বলছেন, হ্যাঁ, এই ঘৃণ্য এবং জঘন্য কাজটা আমরা আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের জন্য করেছি, মানে তারা আমাদেরকে করিয়েছে, মানে এই ক্ষেত্রে তাদেরকেও ফাঁসি দিয়েছে। এমনই একটি দেশ পাকিস্তান, এমনই একটি দেশ যে তাদেরও ফাঁসি দিয়েছে। আসলে কি তারা এমনি এমনি করেছে? পাকিস্তান কোনো কাজ এমনি এমনি করে? তারা ওখান থেকে টাকা নিয়েছে। সে পাকিস্তানের রাজনীতি থেকে শুরু করে সব টাকা নিয়ে এই জিনিসগুলোকে করেছে। এখন ভারত যেভাবে পুরো পরিস্থিতিকে তারা আক্রমণাত্মক মেজাজে রয়েছে, একদিকে কূটনৈতিক একটা যুদ্ধ চলছে, সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। মানে পাকিস্তানের সাথে যোগাযোগ বা কোনো ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক রাখলে ভারতের কি ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। কিন্তু প্রতিবেশীর সাথে যেহেতু আন্তর্জাতিক কূটনীতি কতগুলো শর্ত মেনে সেখানে ব্যবসা বাণিজ্যের এই জায়গাগুলোকে রাখা মানে এতদিন করেছিল, সেই জায়গাগুলোকে যদি স্টপ মানে হয়ে যায়, এবং যেভাবে আর কি ভারতের আগামী সময় যে কূটনৈতিক মিশনসগুলোতে তারা আক্রমণ চালাচ্ছে এবং সেখানে তারা সরাসরি বেরিয়ে এসে থ্রেট করছে, এটা পরিষ্কার যে এই জায়গা থেকে দাঁড়িয়ে পাকিস্তান ভয় পেয়েছে, অত্যন্ত ভয় পেয়েছে। তার কারণ হচ্ছে তিনটি যুদ্ধ করেছে। আসিফ মুনির বলেছিল যে তারা 10টা যুদ্ধ করতে এখনও প্রস্তুত, তার মধ্যে 3টি যুদ্ধ হয়েছে, আরও 7টি যুদ্ধ করা তাদের বাকি আছে। তো তার আগের থেকেই প্রস্তুতিটা তাহলে ভারতের থাকা উচিত, এবং সেই প্রস্তুতিই তারা করেছে। কূটনৈতিক মিশনগুলোতে লাগাতার বিক্ষোভের কর্মসূচি জারি রাখা উচিত। গোটা ইউরোপিয়ান ইউনিয়নকে দেখানো উচিত এই হচ্ছে সেই দেশ পাকিস্তান যারা জঙ্গি সন্ত্রাসবাদ তৈরি করে ভারতবর্ষের গণতন্ত্রের ভিতকে দুর্বল করতে চায়, অর্থনীতির মধ্যে প্রতিবন্ধকতা করতে চায়, এবং যদি সময় সুযোগ আসে তারা কিন্তু ইতিমধ্যে আপনাদের বিরুদ্ধে আঙুল তুলেছে যে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন তাদের ইউরোপের দেশগুলো তাদেরকে ফান্ডিং মানে বলেছে বলে এতটাই পাষণ্ড, এতটাই হচ্ছে নির্লজ্জ। সুতরাং এটা ইউরোপ আমেরিকারও বোঝা উচিত যে গোটা ভারতবর্ষের এই যে বিভিন্ন জঙ্গি সন্ত্রাসবাদের ক্ষেত্রে যে পাকিস্তানকে ভারত দায়ী করেছে এবং আন্তর্জাতিক মহলে বারবার করে তুলে ধরেছে যে কাশ্মীরের সমস্যাটা এটা ভারতের পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি অনুযায়ী এটাকে সর্ট আউট করার কথা বলা হয়েছে। বলা হয়নি যে কাশ্মীর পাকিস্তানের অংশ, বলা হয়নি কাশ্মীর ভারতের অংশ, এবং ভারতের এই অংশকে ভারত কিভাবে রাখবে, কারণ সে সিমলা চুক্তি থেকে বেরিয়ে এসছে, এখন ভারত কিভাবে, তারও কোনো দায় থাকবে না। সুতরাং এই জায়গাটাকে নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক বিভিন্ন মহলকে এটাকে সজাগ করা এবং তার সাথে সাথে অর্থনৈতিকভাবে পাকিস্তানের এই যে ভঙ্গুর অর্থনীতিকে আরও দুর্বল এবং ক্রিপেল করে দেওয়া। ইতিমধ্যে আমরা জানি
যে ইসরো কতগুলো স্যাটেলাইট এই ক্ষেত্রে মানে পাঠাচ্ছে এবং সেটা যাতে সম্পূর্ণ পাকিস্তান এবং বাংলাদেশ এই জায়গাটাকে যাতে সার্ভেলেন্সের মধ্যে রাখতে পারে একদম মহাকাশ থেকে। এবং তার সাথে সাথে আগামী সময়গুলোতে যে ভারতে একটা বড় পদক্ষেপ তারা আগামী সময় নিতে চলেছে, সেটা হচ্ছে এই ইনফরমেশন টেকনোলজি সেক্টরে তাদের সার্ভারগুলো পাকিস্তানকে সব দিক থেকে ক্রিপল না করতে পারলে একটি ভয়ঙ্কর একটি রাষ্ট্র, একটি রোগ স্টেট, যে রোগ স্টেটটি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিগণিত হচ্ছে এবং সে এই দায়টা বিভিন্ন ক্ষেত্রে এর উপর চাপিয়ে দিতে চায়। আসলে পাকিস্তানে যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থায় জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্কটা ওখানে অত্যন্ত বৈরীমূলক। একমাত্র ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ, এই সমস্ত বিদ্বেষকে পুঁজি করে তারা একটা সেই দেশের জনগণকে শান্ত রাখে। যে অর্থনৈতিক পরিস্থিতি এখন পাকিস্তানে রয়েছে, সেই পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতিকে তারা সামলাতে না পেরে এই ধরনের কাণ্ড এবং হচ্ছে ভারত আমাদের উপর এত নিষেধাজ্ঞা বা চাপিয়ে দিয়েছে, ফলে আমরা জনগণের কাজ করতে পারছি না। আগামী আর কয়েকদিনের মধ্যে এই ন্যারেটিভটাই তো পাকিস্তান নিয়ে আসবে, এটা তো বোঝাই যায়। সুতরাং এই যে হুঁশিয়ারিগুলো তারা দিচ্ছে, এই যে তারা বিভিন্ন ক্ষেত্রে গলা কেটে দেবো, এই কেটে দেবো, সেই কেটে দেবো, অনেক কিছু করেছে। কার্গিল যুদ্ধের সময় এটা বলেছিল। একবার গিয়ে ভারতের যেটা হেড হান্টার্স বাহিনী আছে না, ইন্ডিয়ান আর্মির হেড হান্টার্স বাহিনী আছে, তাদের সামনে গিয়ে বলুক শুধু গলাটা কেটে দেবো। তারা তো জানে না হেড হান্টার্স বাহিনীটা কী ভারতে। এটা পৃথিবীর বিভিন্ন দেশ জানে, যারা সামরিক শক্তিতে অত্যন্ত উজ্জ্বল। ভারতের সামরিক শক্তি 4 নম্বর স্থানে, পাকিস্তানের হচ্ছে 12 নম্বর স্থানে। এত সামরিক সরঞ্জাম কিনে দেশবাসীকে তো একেবারে নাঙ্গা করে দিয়েছে এরা, দেশবাসীকে নাঙ্গা করে দিয়েছে ওদের। এবং এই জায়গা এখন যেটা করছে সেটা হচ্ছে কাশ্মীরের কিছু লোকাল টেরোরিস্টগুলোকে, বিভিন্ন গ্রুপগুলোকে, বিভিন্ন স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভ করে যে ঘৃণ্য জঙ্গি হামলাটা তারা করেছে এবং সন্ত্রাসী কার্যক্রম করেছে, তাতে গোটা বিশ্বের ইতিমধ্যেই বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং ভারত শুরু থেকে এবং এই কথাটি বলে এসেছে যে সেখানে সীমান্তের ওপার থেকে পাকিস্তান এইগুলোকে মদত দিয়েছে। এটা প্রমাণিত সত্য। এই প্রমাণগুলো বিভিন্ন সময় সময় দেওয়া হয়েছে। আমি লাস্ট প্রমাণ হিসাবে এটাকেই বলতে চেয়েছি যে আবারও বলে, ইশাক দার যিনি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, মাফ করবে পররাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে এই যে ঘৃণ্য কাজগুলো, ভারত বিরোধী এই যে কাজগুলো, জঙ্গি সন্ত্রাসবাদী কাজগুলো, নিজের মুখে বলেছে এই ঘৃণ্য কাজগুলো তারা আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশের স্বার্থে তারা করেছে। তো এমনি এমনি তো করেনি, শুধু ওই কথাটা বলেনি, এর জন্য এরা টাকা নিয়েছে, সোজা কথায় টাকা নিয়েছে। এদের কাছে পৃথিবীর যে কোনো রকমের নোংরা কাজগুলো করতে এদের কোনো রকম কোনো কিছু বাধে না। আর কথায় কথায় বলে হচ্ছে ধর্মের দোহাই দেয়। এদের কাছে কোনো ধর্ম সে অর্থে এক্সিস্ট করে না। তবে যেহেতু পাকিস্তান জাতিতত্ত্বকে তারা বিশ্বের স্বীকৃতি দিয়ে গোটা বিশ্বকে বিভ্রান্ত করেছে, দীর্ঘদিন ধরে ভারতকে লড়াইটা চলতে হচ্ছে। 47 সাল থেকে আজ 2025 এই লড়াইটা লড়তে হচ্ছে। এর একটা কিন্তু এবার বিহিত হওয়া দরকার। বিহিত মানে চরম বিহিত। এই ধরনের কোনো রোগ স্টেটের সাথে ভারত যদি সম্পর্ক না রাখে, তাতে ভারতের কিচ্ছু এসে যাবে না, একেবারে কিছু এসে যাবে না। এবং সমস্ত দূতাবাসগুলোতে, পৃথিবীর যে কটা উন্নত দূতাবাসগুলোতে আছে, সেখানে বিক্ষোভ দেখানো উচিত ভারতীয়দের যে তারা ভারতের উপর যখন আক্রমণ আনছে সেই সময়টা দেরি নেই। তারা এই পাকিস্তান বিভিন্ন জঙ্গি সন্ত্রাসীদের মদত দিয়ে পৃথিবীর ইউরোপ, আমেরিকা বা বিভিন্ন দেশগুলোতে তাদের গণতন্ত্র বা তাদের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার উপর আক্রমণ করবে। তার কারণে এই ধরনের গণতন্ত্রটা বিশ্বাসই করে না, মানে না, তাদের কোনো অভ্যাস নেই। তারা পৃথিবীতে বিভিন্ন ক্ষেত্রে চাপিয়ে দিতে চায়, আর যখন পারে না তখন ভিকটিম কার্ড ফেলে, হাতে পায়ে ধরে, নাকে কাঁদুনি গাইতে থাকে। এই ভিকটিম কার্ড ফেলা এটা দীর্ঘদিন ধরে হচ্ছে পাকিস্তানের স্বভাব। কিন্তু এইবারে ভিকটিম কার্ড খেলে কিছু করতে পারবে না। শুরুর দিন থেকেই, ঘটনাটা ঘটার পর থেকেই কিন্তু অ্যাকশনটা শুরু হয়ে গেছে ভারতের পক্ষ থেকে। এবং এই ক্ষেত্রে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেহেতু ঐক্যবদ্ধ রয়েছে, এই ঐক্যবদ্ধ রাজনৈতিক পরিস্থিতিতে কিন্তু পাকিস্তান অন্তত এই জায়গায় কোণঠাসা হয়ে যাবে। এ ব্যাপারে আগামী সময়টা যত গড়াতে থাকবে, দেখতে থাকো যে এবার ইউরোপ, আমেরিকা তারাও পর্যন্ত চাইছে, ইসরায়েল পর্যন্ত চাইছে, সবাই চাইছে যে একটা শক্ত একটা পদক্ষেপ যেন ভারতের দিক থেকে থাকে এবং ভারত
সামরিক সমস্ত দিক থেকে পদক্ষেপের আগে তার কূটনৈতিক এবং একেবারে যাতে মাজা কোমর সমস্ত পাকিস্তানে তুবড়ে দিতে পারে তার অর্থনৈতিক যে কার্যক্রম চালু হবে সেটা বোঝা যায়। একটা মাত্র নমুনা এখনো পর্যন্ত এসছে, শুধু হচ্ছে শেয়ার মার্কেটটা একদিন ডাউন হওয়াতে 1,00,000 কোটি টাকার উপর এই পাকিস্তানের বিক্রি দশা। তো তার থেকে 1,00,000 কোটি টাকা যদি একটা দেশের বাজার থেকে উবে যায় কি হয়, এবং আগামী সময়তে তুমি দেখবে যে অনেক কিছু জিনিস একের পর এক ঘটতে থাকবে। তার কারণ ভারতবর্ষের নিরীহ সাধারণ মানুষের ধর্ম পরিচয় দেখে তাদের যারা খুন করে, এই আধুনিক বিশ্বে তারা কিভাবে নিজেদেরকে জায়গা করে নেবে সেটাই এখন হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। প্রবীর, একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সব থেকে আলোচিত বিষয় অবশ্যই পহেলগাঁও কাণ্ড এবং তারপরে পরপর যে ঘটনাগুলি ঘটে চলেছে। এই পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদের আজ কিন্তু পৌঁছেছে শুধু লন্ডনে, যেখানে পাকিস্তান হাইকমিশনের সামনে শুক্রবার বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়দের একটা অংশ। এবং সেই যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সময় একজন কর্নেল তৈমুর রাহাত, যার নাম, তিনি বেরিয়ে আসেন ব্যালকনিতে এসে বিক্ষোভরত ভারতীয়দের উদ্দেশ্যে গলা কেটে দেওয়ার হুমকি দেয়, যেটা তার পদাধিকারের সঙ্গে মানায় না। এখনো পর্যন্ত এই নিয়ে কিন্তু কেউই বলতে গেলে বিশেষ করে পাকিস্তান পুরো বিষয়টাকে মদত দিচ্ছে, কারণ এখনো পর্যন্ত তাদের তরফ থেকে এই বিষয় কোনো নিন্দা জানানো হয়নি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়। কর্নেল রায়, যে ছবিটা আমরা দেখছি, সত্যিই কি একজন কর্নেলের সঙ্গে এই ছবিটা যায়? বিক্ষোভরত সাধারণ নাগরিক তাদেরকে ব্যালকনিতে বেরিয়ে এসে গলা কেটে নেবো বলে ইঙ্গিত করছে। কর্নেল রায়, গত মঙ্গলবার পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন 26 জন। তারই প্রতিবাদে শুক্রবার লন্ডনে পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখান সেখানে প্রবাসী ভারতীয়রা। তাদের হাতে ছিল ভারতীয় পতাকা, ছিল ব্যানার প্ল্যাকার্ড। সেই সমস্ত ব্যানার প্ল্যাকার্ডে জঙ্গি হামলাকে ধিক্কার জানানো হয়। প্রতিবাদীদের মুখে ছিল পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে স্লোগান। হামলাকারী জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। এই নিয়ে পাকিস্তানের হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রবাসী ভারতীয়রা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কর্নেল সৌমিত্র রায়। কর্নেল রায় শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কর্নেল রায়, যে ছবিটা আমরা দেখাচ্ছি, মানে সত্যিই কি একজন কর্নেল, একজন পদাধিকার যিনি পাকিস্তান দূতাবাসে রয়েছেন, তার সঙ্গে এটা যায়? সাধারণ নাগরিক বিক্ষোভ দেখাচ্ছে, তাদেরকে ব্যালকনিতে বেরিয়ে এসে ইঙ্গিত করছেন গলা কেটে নেব। কর্নেল রায়, একেবারে ডিপ্লোরেবল, শুধু ডিপ্লোরেবল না, ইটস এ হেটফুল অ্যাকশন বাই পাকিস্তানি কর্নেল তৈমুর। এই কর্নেল তৈমুর হচ্ছে ওদের ব্রিটিশ এম্বাসিতে মিলিটারি অ্যান্ড এয়ারফোর্স অ্যাটাশে। Most probably ওর বাবা was a prisoner of war in 1971 war in Bangladesh. ও ভারতীয়দের ওপর ওর একটা ফ্যামিলিগত একটা হেট আছে, কিন্তু অ্যাজ এ মিলিটারি অ্যাটাচে অফ এ কান্ট্রি, বাইরে যখন এরকম ডেমনস্ট্রেশন হচ্ছে হাই কমিশনের বাইরে, ব্যালকনিতে এসে তারপর ওই ফটো ডিসপ্লে করছে উইং কমান্ডার অভিনন্দন বর্ধনের। ও জানে না যে যখন এই উইং কমান্ডার অভিনন্দন বর্ধনকে ওরা ধরেছিল, যখন ও দুটো এয়ারক্রাফট পাকিস্তানের F-16 শর্ট করে তারপর নিচে নিজের এয়ারক্রাফট শর্ট হয়েছিল, তখন পাকিস্তানের যে সেনাপ্রধান তাকে, আর তখন পাকিস্তানের প্রাইম মিনিস্টার ছিল ইমরান খান,
তাদের বলা হয়েছিল যে 24 ঘন্টার মধ্যে যদি ওকে না ছাড়ো তোমাদের গলা কেটে নিয়ে আসবে আমাদের কমান্ডো বাহিনী। ওটা ইমরান খান আর যে পাকিস্তানের চিফ অফ দি আর্মি স্টাফ ছিল দুজনকে বলা হয়েছিল। ওরা ভয়ে কাঁপতে কাঁপতে উইদিন 24 আওয়ার্স বর্ধমানকে ছেড়ে দিতে বাধ্য হলো। তা এরা জানে না। আর কিন্তু যেভাবে ও ভারতীয় প্রবাসীদের ওপর গলা কাটার একটা ইশারা করছে, ইট ইজ টোটালি ডিপ্লোরেবল and the entire diplomatic community should condemn it. আর দেখো এখন ডেমনস্ট্রেশনটা শুধু লন্ডনে হচ্ছে না, ডেমনস্ট্রেশন হচ্ছে কোপেনহেগেন, ডেমনস্ট্রেশন হচ্ছে মেলবোর্ন, ভারতে পৃথিবীর বহু দেশের মধ্যে এই প্রবাসী শুধু ইন্ডিয়ান না, যারা ওই দেশের জনসাধারণ তারাও এই গ্রুসামেস্ট টেররিস্ট অ্যাক্টিভিটির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। এটা পাকিস্তানকে শুধু হিলিয়ে দেবে না, এরা ও যতই গলা কাটার ইশারা করুক আলটিমেটলি গলা ওদেরই কাটা যাবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কর্নেল রায়। কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে এবং তা থেকেই আপনারা শুনলেন